যখন রোগীটাকে হাতে পাই, বাচ্চাটাকে আমি যখন হাতে পাই, আমার রুমে আমি, বাচ্চার মা, বাচ্চা এবং আমার দুজন অ্যাটেন্ডেন্ট সবাই উপস্থিত ছিল। এবং বাচ্চার মা এবং বাচ্চার সঙ্গে আমার কি কি কথোপকথন হয়েছে এটার দুজন উপস্থিত সাক্ষী আছেন। এই কথাবার্তাগুলোর আলোকেই বাচ্চার মা এবং বাচ্চার কাছ থেকে আমি যা শুনেছি, আমি ফিজিশিয়ান, আমি যা দেখেছি, এটার উপর ভিত্তি করেই আমি বেসিক্যালি আমার কাছে সেই ডাক্তার এখন নাকি তাকে হুমকি দিচ্ছে, মানুষ তাকে ভুয়ো ডাক্তার বলতেছে। সেই 11 বছর মেয়ের টেস্ট করে সে হুজুরের নামে অপবাদ দিয়েছিল। অর্থাৎ এই ডাক্তারের বলা উচিত ছিল যে আসলে অপবাদটা হুজুরকে না দিয়ে ডিএনএ টেস্ট করান। তার ডাক্তার হিসেবে এটা তার কর্তব্য ছিল। অথচ মেয়ে এবং মেয়ের মার কথার উপর ভিত্তি করে সে সোশ্যাল মিডিয়ায় এরকম প্রোপাগান্ডা ছড়িয়েছে। এই জন্যই তার আজকে হুমকি ধামকি আসতেছে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আরো কিছু জানতে পারবেন। তার মুখ থেকে বিস্তারিত বিষয়টা শুনুন। বাচ্চার মা এবং বাচ্চার কাছ থেকে আমি যা শুনেছি, আমি ফিজিশিয়ান, আমি যা দেখেছি, এটার উপর ভিত্তি করেই আমি বেসিক্যালি আমার কাছে, আমি নিজে একটা মেয়ে সন্তানের মা, আমার কাছে মনে হয়েছে যে আজকে আরেকজনের মেয়ের সাপোর্টে যদি আমি থাকি, তাহলে আমার নিজের মেয়ের, আল্লাহ না করুক, কোনো ঝামেলা হলে ভবিষ্যতে আমি ওটার একটা ব্যাকআপ পাবো। আল্লাহর কাছ থেকে হয়তো আমি একটা উত্তম প্রতিদান পাবো। কিন্তু আমি এখন খেয়াল করে দেখছি আসলে এক শ্রেণীর মানুষ, তারা নিজেদেরকে আসলে মাওলানা দাবি করেন, তারা আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা, তারা নিজেদেরকে আসলে মানে এমন একটা ভাব নিচ্ছেন তারা, যে আমি ইন্টেনশনালি, ইচ্ছা করে তাদের পেছনে নিয়েছি। আমি জন্মসূত্রে একজন মুসলিমের সন্তান, মুসলিম মুসলিম উপায়েই আমার সারা জীবন চলেছে। আমি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি পবিত্র কোরআন পড়ার চেষ্টা করি, অর্থসহ তাফসীর পড়ার চেষ্টা করি, আমি হাদিস পড়ার চেষ্টা করি। একটা ব্যাপার হচ্ছে যে আমরা কেউই আসলে দোষ গুণের ঊর্ধ্বে নই। আমি আমার সামর্থ্যের মধ্য থেকে শুধু চেষ্টা করেছিলাম যে এই অসহায় ইয়াতিম মেয়েটার সাথে যে অনাচারটা হয়েছে, এই অনাচারটার যেন উপযুক্ত বিচার হয়। এখন এই অনাচারকারী যদি হুজুর হয়ে থাকেন, তাহলে হুজুরের বিচার হবে, যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে তার বিচার হবে। আমি যা ভার্বালি শুনেছি, আমি সেটার ওপরেই ভিডিওটা করেছি। এখন আমি আসলে ইদানিং যে ব্যাপারগুলো ফেস করছি, যে আমি অলরেডি মানে কিছু টেলিভিশন চ্যানেলকে ব্যাপারটা জানিয়েছিলাম যে আমি আমার জীবনের উপর একটা থ্রেটে আছি। কিন্তু ইদানিং আমি যেটা খেয়াল করলাম, আজকে কিছুক্ষণ আগেও আমি ব্যাপারটা খেয়াল করেছি, আমাকে এখন মানে আমার কাগজপত্র ভুয়া, আমি একজন ভুয়া ডাক্তার, আমার বিএমডিসি লাইসেন্স নেই, আমার ট্রেনিং সার্টিফিকেট ভুয়া, আমার এমবিবিএস পাশের কোনো ডকুমেন্ট নেই, আমি নাকি ময়মনসিংহে দালাল হাত করে তারপরে প্র্যাকটিস করি, প্রভাবশালী হাত করে প্র্যাকটিস করি, এই ধরনের কথাবার্তা আমার ব্যাপারে বলা হচ্ছে। আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের সন্তান, আমার কেন প্রভাবশালীদের সঙ্গে আসলে ওঠা বসা থাকবে? আমি এমন কোনো প্রভাবশালী পরিবারেরও সন্তান নই, বা আমার কোনো প্রভাবশালী পরিবারে বিয়েও হয়নি যে আমি কোনো সূত্রে প্রভাবশালীদেরকে হাত করতে পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমাকে অনেকেই মানে আমি জানি না কেন এই ব্যাপারটাকে পুরোপুরি তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। নিজেদের মানে তারা ভাবছেন যে আমি ইন্টেনশনালি শুধু হুজুরদেরকেই বকাবকি করেছি। আমি বাচ্চার কাছে যা শুনেছি, বাচ্চার মায়ের কাছে যা শুনেছি, এখন অপরাধী হুজুর হলেও অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। এবার সে হুজুর হোক, সে সাধারণ মানুষ হোক, সে জেনারেল কেউ হোক, অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। কিন্তু এটাকে কেন্দ্র করে আসলে আমার এগেনস্টে যে প্রোপাগান্ডাগুলো ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আমার মানে ভাবতে খুব খারাপ লাগছে। একজন চিকিৎসকের জন্য এটা খুব দুঃখজনক অভিজ্ঞতা যে আমার এখন মিডিয়া ট্রায়ালে আসলে নিজের লাইসেন্স নিয়ে কথা বলতে হবে, নিজের ট্রেনিং নিয়ে কথা বলতে হবে, নিজের পড়াশোনা নিয়ে কথাবার্তা বলতে হবে, আর তাছাড়া এগুলো নিয়ে আমার থ্রেট ফেস করতে হবে। আর উপরন্তু জীবনের থ্রেট তো আছেই, আমাকে রেপ করে মেরে ফেলা হবে, মব সৃষ্টি করা হবে, আমাকে যেখানেই পাবে রাস্তায় কুপিয়ে মেরে ফেলা হবে, এই জাতীয় থ্রেটগুলো আমি পাচ্ছি। প্রত্যেক দিন, সারাদিন, সারা রাত আমার মোবাইলে অনবরত টেক্সট আসতে থাকে। যারা আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন তারা নিজেরাও খেয়াল করেছেন, টেক্সটের নোটিফিকেশনে আমি আসলে অতিষ্ঠ হয়ে গেলাম। মানে আমি শুধু চেয়েছিলাম যে আমি হকের পক্ষে যদি থাকি, অন্তত আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে পারবো। আল্লাহর কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি অন্তত বলতে পারবো যে আল্লাহ, আপনার এই বান্দা ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ তার ছিল না, আমার কাছে যেটুকু সুযোগ ছিল আমি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি আপনার এই বান্দার জন্য। আমি জাস্ট ওইটুকু থেকে আমি কাজটা করতে এসেছিলাম। কিন্তু আমি আসলে এখন যা ফেস করছি, আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আসলে কেন বাংলাদেশে কোনো অপরাধের বিচার হয় না,
কেন বাংলাদেশে কোনো অপরাধের বিচার হয় না, অপরাধের এগেনস্টে কেউ কেন আওয়াজ তোলে না, আমি এখন আসলে মানে হাতে নাতে বুঝতে পারছি। আগে এগুলো টেলিভিশনে দেখতাম, পেপার পত্র পত্রিকায় পড়তাম, এখন আমি আসলে মোটামুটি মানে আমি একদম চোখে আমার আয়না চলে আসছে, আমার সামনে আয়না দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে আসলে বাংলাদেশে সত্যের পক্ষে থাকলে বা আমি যা জানি সেটা মানে নিজের মত স্বাধীনতা বাক স্বাধীনতা প্রকাশ করতে চাইলেও আসলে কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হতে হয়। মানে এখন আমি এমনও একটা থ্রেট পেয়েছি যে আমার কাগজপত্র ভুয়া, আমার বিএমডিসি লাইসেন্স নাকি ভুয়া, আমার ট্রেনিং নাকি ভুয়া, এগুলো সব কিছু নিয়ে তারা নাকি বিএমডিসিতে যাবেন, তারা বিভিন্ন ডক্টরদের কমিউনিটিতে পোস্ট করবেন, তারা আমাকে মানে পাবলিকলি ডিফেম করার যতটুকু আছে, মানে এখন তারা কাইন্ড অফ আমাকে আত্মহত্যার দিকে ধাবিত করতে চাচ্ছেন। আমি একজন মুসলিমের সন্তান, আমি শেষ পর্যন্ত মানসিকভাবে শক্ত থাকতে চাই, কিন্তু আমাকে এভাবে হ্যারাস করতে থাকলে আসলে আমি কতদূর শক্ত থাকতে পারবো আমি জানি না। আর আমি এই ব্যাপারটাতে আসলে এখন প্রশাসন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছি যে আপনারা অন্তত আমাকে একটু সাহস দিন, একটু ভরসা দিন, আমাকে একটু সাপোর্ট দিন। আমি শুধুমাত্র অন্যায়ের বিপক্ষে কথা বলতে চেয়েছি, আর কোনো কিছু না। আমি যেটুকু শুনেছি, যেটুকু জেনেছি, একজন ডাক্তার হিসেবে আমি বাচ্চাটাকে টেস্ট করে যা পেয়েছি, আমি ওগুলো নিয়েই শুধুমাত্র কথা বলতে চেয়েছি। এখন এটা যদি আসলে অপরাধ হয়, বাকস্বাধীনতা মত প্রকাশ করার ব্যাপারটা যদি অপরাধ হয়, তাহলে মানে আসলে আমার আর কিছুই বলার নেই। আর এখন আমার আসলে যে মানসিক পরিস্থিতি, আমার নিজের ছোট ছোট বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমার একটা পারিবারিক রেপুটেশন আছে, আমার এখন মানে আসলে আমি বুঝতে পারিনি যে হক চাইতে গেলে বা অন্যায়ের বিপক্ষে কথা বলতে গেলে আসলে নিজের পরিবারকে পুলসিরাতে দাঁড় করিয়ে দিতে হয়, এটা আমার জানা ছিল না। আমি এখন চাইবো মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেতা জনাব তারেক রহমান, আপনি আমাকে একটু দয়া করে সাপোর্ট দিন, একটু এদেরকে প্রতিহত করার চেষ্টা করুন। সত্যটা যত দ্রুত সামনে আসে। অপরাধী কেন এখনো পুলিশকে ধরা দিচ্ছে না? অপরাধী পুলিশকে ধরা দিক, বাচ্চাটার জন্ম হোক, আমরা ডিএনএ টেস্টের জন্য অপেক্ষা করি, ডিএনএ টেস্ট আসুক, ডিএনএ টেস্টই প্রমাণ করে দিবে। এবং আমি এখনো এটা বলে যাচ্ছি যে যদি আমার কখনো আমি এমন পাই যে ডিএনএ টেস্টে আসলো যে হুজুর এখানে দোষী না, বাচ্চার মা এবং বাচ্চা আমাকে মিথ্যে কথা বলেছে, আমি পাবলিকলি ক্ষমা চাইতে বাধ্য। আমি তাদের শোনা কথায় বিশ্বাস করেছি, শোনা কথায় বিশ্বাস করে আমি না, শুধু আমার সঙ্গে আমার দুজন অ্যাটেন্ডেন্ট ছিলেন, তারাও সবকিছু শুনেছেন। এবং যে হাসপাতালে বাচ্চাটার পরীক্ষা হয়েছে ওই হাসপাতালেও জানাজানি হয়ে গেছে। তো আমরা সবাই ব্যাপারটা শুনেছি এবং আমরা সবাই ক্ষমা প্রার্থী হব। কিন্তু যতদিন পর্যন্ত এটা হচ্ছে না, একজন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে তার নামে আসলে এভাবে প্রোপাগান্ডা ছড়াতে হবে, তাকে ধর্ষণের হুমকি দেওয়া হবে, তার ডাক্তারির কাগজপত্র ভুয়া, তার ট্রেনিং ভুয়া, তার বিএমডিসি লাইসেন্স ভুয়া, সে দালাল হাত করে চলে, এই প্রভাবশালীদেরকে হাত করে চলে, এত ধরনের বাজে মন্তব্য, এত ধরনের কুমন্তব্য নিয়ে আসলে মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে আসলে বেঁচে থাকা সম্ভব না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের এখানে সার্ভাইভ করার আসলে কোনো চান্সই নেই, কোনো সম্ভাবনাই নেই। মানে আমি এখন তা এতদিন আমি ওই বাচ্চাটাকে নিয়ে কনসার্ন ছিলাম, এখন তা আমি মানে ওর ফ্যামিলির উপর দিয়ে কি যাচ্ছে ওটা আমি এখন মানে পরিষ্কার আমি ট্রেস পাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আমার যা মনে হয় এই ডাক্তারেরই দোষ, অর্থাৎ এই ডাক্তারের বলা উচিত ছিল হ্যাঁ সে অন্তঃসত্ত্বা, ঠিক আছে, কিন্তু কে বা কারা করেছে এটা ডিএনএ টেস্ট ছাড়া এটা বলা যাবে না। এটা ডিএনএ টেস্ট করার মাধ্যমে আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে। কিন্তু সে তার মার কথার উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়ায় হুজুরের নামে নোংরা কথা ছড়িয়েছে, তারপরে সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছে। আসলে যদি হুজুর অপরাধী হয় তাকে আইনের আওতায় আনতে হবে, এবং ডিএনএ টেস্টের মাধ্যমে যদি অন্য কেউ অপরাধ হয় তাকেও আইনের আওতায় আনতে হবে। কিন্তু এটা না করে সে আগেই হুজুরের নামে দোষ দিয়েছে, এই জন্যই আজকে তার সেই পাপের শাস্তি পাওয়া লাগতেছে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এখন আপনার মন্তব্য জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।